আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে 15ই আগস্ট 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের যারা নায়ক ছিলেন, যারা আত্মস্বীকৃত খুনি ছিলেন, যাদের অনেককে শেখ হাসিনা তার আমলে ফাঁসিতে ঝুলান, আবার অনেককে ঝুলাতে পারেন। তারা অনেকেই বিদেশ ছিলেন, বিভিন্ন অসুবিধার কারণে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। কিন্তু 5 আগস্ট 2024-এর পর তারা আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করে এবং বিভিন্ন মিডিয়ায় তারা বক্তব্য দিচ্ছেন এবং প্রচুর ভিউ হচ্ছে এগুলোর। মানুষের কৌতূহল আছে 15ই আগস্ট নিয়ে, কারণ মানুষ জানতে চায় যে সত্য ঘটনা কি ঘটেছিল সেই দিন। আমরা এর আগে দেখছি যে জিল্লুর রহমান, সাংবাদিক জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের একটা প্রোগ্রাম আছে তৃতীয় মাত্রা, সেখানে তিনি কর্নেল রশিদ, আত্মস্বীকৃত খুনি বঙ্গবন্ধু হত্যার, তিনি একটা ইন্টারভিউ নিয়েছিলেন কর্নেল রশিদের। তিনি কোথা থেকে নিয়েছেন, কিভাবে নিয়েছেন সেটা বলেননি এবং সেটা ছিল 5 পর্বে। এবং প্রথম পর্ব প্রকাশের পর তৎকালীন সরকারের যে গোয়েন্দা সংস্থা ছিল তারা তারা তা পরবর্তী যে পর্বগুলো ছিল সেটা প্রকাশের তারা নিষেধাজ্ঞা জারি করে এবং সেই গোয়েন্দা সংস্থা ছিল জিডিএফআই। এখন 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর জিল্লুর রহমান কর্নেল রশিদের যে সাক্ষাৎকার বাকি যে 4 পর্ব ছিল সেগুলোও প্রকাশ করে এবং এইটা নিয়ে প্রচুর হইচই শুরু হয়, মানুষের মধ্যে আগ্রহ জন্মে, আলোচনার জন্ম দেয়। এবং 15ই আগস্ট নয় শুধু, সেখানে কর্নেল রশিদ 3 নভেম্বর স্বাধীনতা যুদ্ধ, 7ই নভেম্বর এইসব বিষয়ে কথা বলে এবং পরবর্তীতে সাংবাদিক ইলিয়াস হোসেন হঠাৎ করে মেজর ডালিমকে লাইভে নিয়ে আসেন, যিনি 50 বছর আত্মগোপনে ছিলেন, তার সাক্ষাৎকারও প্রকাশ করেন। তিনিও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ মুজিব হত্যাকাণ্ড, 7 নভেম্বর, 3 নভেম্বর সবকিছু নিয়েই কথা বলেন। দীর্ঘ সাক্ষাৎকার ছিল সেটি। এবং সর্বশেষ গতকাল 24 জানুয়ারি 2025 সাংবাদিক ইলিয়াস হোসেন শেখ মুজিব হত্যাকাণ্ডের আরেকজন খুনি রাশেদ চৌধুরীকেও লাইভে নিয়ে আসেন এবং এসব ভিডিও প্রচুর ভিউ পাচ্ছে এবং মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। এখন এইসব সাক্ষাৎকারে কি কি বিষয় উঠে আসলো, কি কি বোঝা গেল, এইসব সাক্ষাৎকারকে যদি আমরা একটা ফ্রেমে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো তাদের দেয়া বক্তব্য অনুযায়ী 15ই আগস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন কর্নেল ফারুক ও কর্নেল রশিদ। কর্নেল ফারুককে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কর্নেল রশিদ এখনো জীবিত, যিনি সাক্ষাৎকার দিয়েছেন। অন্যরা, কর্নেল রশিদ এবং ফারুক ছাড়া অন্য যারা এটার সাথে ইনভলভ ছিলেন, তারা 15ই আগস্টের আগে পুরো পরিকল্পনাটা তারা বিস্তারিত জানতেন না। মানে কি করতে হবে, কোথায় যেতে হবে, কখন কি হবে, এগুলো জানতেন না। এখন আরো ঘটনা আসছে এখানে যে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন, এটাও বাজারে রটনা আছে। কিন্তু মেজর ডালিম নিজে বলছেন যে শেখ কামাল এটার সাথে ইনভলভ না, তাকে এবং তার স্ত্রীকে অপহরণ করেছিল আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফা। এবং এই ঘটনার পর তিনি বিচার পাননি। শেখ মুজিব বলেছিলেন বিচার করবেন, উল্টো তাদের বিরুদ্ধে তদন্ত চালু করেন এবং অবশেষে ডালিমের চাকরি চলে যায়। যদিও তিনি পরে বলছেন যে তোরা বিদেশ চলে যা, আমি পাঠায় দিই, কোন দেশে যেতে চাস চাকরি নিয়ে, অথবা দেশে থাকলে ব্যবসা কর আমার ভাই শেখ নাসেরের সাথে। কিন্তু তারা এগুলো রিফিউজ করে। বোঝা যাচ্ছে যে তাদের কিছু ক্ষোভ ছিল এইখান থেকেও। এবং তারা যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা প্রায় সবাই এটা বলছেন যে শেখ মুজিব ও তার পরিবারকে হত্যা করার পরিকল্পনা ছিল না তাদের পরিকল্পনা ছিল শেখ মুজিবকে গ্রেফতার করে তারা সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে যাবেন,
সেখানে কোর্ট মার্শাল করবেন এবং সেখানে তার তার যা শাস্তি হয় সেটাই তারা কার্যকর করতেন। এটাই ছিল তাদের প্ল্যান। এখন আমরা তাদের সাক্ষাৎকারে এটাও বুঝলাম যে প্রথম মেজর ডালিমকে 32 নম্বরে যাওয়ার জন্য বলা হয়েছিল। ওই অপারেশনে তিনি নেতৃত্ব দেবেন, কিন্তু মেজর ডালিম রাজি হননি। তিনি বলছিলেন যে শেখ মুজিবের সাথে তার ব্যক্তিগত একটি সম্পর্ক রয়েছে, যার কারণে তিনি যেতে চান না। পরে মেজর বজলুল হুদাকে বলা হয় এবং মেজর বজলুল হুদা রাজি হন। বজলুল হুদাকে এবং মেজর ডালিমকে চয়েস করা হয়েছিল এই জন্য, কারণ তখন শেখ মুজিবের বাড়িতে যে ইউনিট ছিল, আর্মির যে ইউনিট ছিল, তার নিরাপত্তার দায়িত্বে ইউনিটে একসময় চাকরি করতেন বজলুল হুদা এবং মেজর ডালিম, যার ফলে এখানে যারা ডিউটি করছিলেন তারা সবাই তাকে চিনে এবং তাদের পাঠানো হচ্ছিল যে তারা ম্যানেজ করে এখানে যাতে তারা অপারেশন করতে পারে। এখন আমরা যদি অ্যানালাইসিস করি তাদের কথা অনুযায়ী, তারা যে এই কু করেছিল, এই যে ঘটনা ঘটিয়েছিল 15ই আগস্ট, এইটা তারা বিক্ষুব্ধ ছিল শেখ মুজিবের উপর, আওয়ামী লীগ সরকারের উপর। তার অন্যতম কয়েকটি কারণ হলো রক্ষী বাহিনী। তাদের ভাষায় রক্ষী বাহিনী একটা প্যারালাল বাহিনী তৈরি করেছিলেন শেখ মুজিব, যেটা সেনাবাহিনীর জন্য হুমকি। তারপর বাকশাল, এবং তাদের অনেকেই মনে করতেন যে শেখ মুজিব হচ্ছেন ভারতের দালাল, ভারতের কথায় উঠবস করেন, ভারত সবকিছু পাচার করে আমাদের সব জিনিস লুটপাট করে নিয়ে যাচ্ছে। তারপরে একনায়কতন্ত্র, তারপরে লুটপাট, দুর্ভিক্ষ, এই সব কিছু মিলিয়ে তাদেরকে রাগান্বিত করেছিল। তারা অসন্তুষ্ট ছিলেন শেখ মুজিবের উপর এবং আওয়ামী লীগের উপর। এবং তখন কর্নেল রশিদ এবং কর্নেল ফারুক, তারা আবার আত্মীয় দুজন, তারাই প্রথম এই ঘটনার পরিকল্পনা করেন এবং পরে অন্যদেরকে সংশ্লিষ্ট করেন। হয়তো তারা হয়তো বুঝেছিলেন যারা তাদের লয়েল, অথবা যারা শেখ মুজিবের উপর বিক্ষুব্ধ, আওয়ামী লীগের উপর বিক্ষুব্ধ, বা কোনো কারণে তারা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সরকার দ্বারা, এদেরকে তারা জড়ো করেন, কিন্তু পুরো পরিকল্পনা তারা তাদেরকে বলেননি। 15ই আগস্ট রাতে তারা ব্রিফ করেন এবং তারপরে তারা মুভ করেন। এবং এখানে তাদের সাক্ষাৎকারে বোঝা গেল যে কর্নেল ফারুক ছিলেন অপারেশনের মূল দায়িত্বে ফিল্ডে, আর কর্নেল রশিদের দায়িত্ব ছিল যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে লিয়াজো করা, তাদেরকে আনা, রেডিও স্টেশনে এনে বক্তব্য দেওয়া, এইসব জিনিস ছিল তার দায়িত্ব। এবং কর্নেল রশিদের বাবার পরিচিত ছিলেন খন্দকার মুস্তাক, এবং খন্দকার মুস্তাকের বাবা ওই বাড়িতে যেতেন, খাওয়া দাওয়া করতেন, এবং সেই সূত্র ধরে কর্নেল রশিদও যান সেখানে, এবং একদিন খন্দকার মুস্তাককে প্রস্তাব দেন এবং তারা একটা কু করতে চান এই টাইপের কিছু, এবং খন্দকার মুস্তাক রাজি হন এবং বললেন তিনি দায়িত্ব নেবেন, এবং সেই অনুযায়ী কাজ হয় এবং খন্দকার মুস্তাককে তারা টেলিভিশনে নিয়ে আসেন এবং সরকার গঠন করেন। তো এখন তাদের বক্তব্য অনুযায়ী শেখ মুজিবের শেখ মুজিব এবং তার পরিবারকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না। তাহলে এই হত্যাকাণ্ড ঘটল কেন? এখন এই হত্যাকাণ্ড ঘটল, এটাতে রাশেদ চৌধুরী গতকাল তার ইন্টারভিউতে বলছেন যে শেখ কামাল এবং তার স্ত্রী প্রথম গুলি চালান, কারণ তারা প্রথম গিয়ে সেখানে বজলুল হুদা আক্রমণ করেন। প্রথম এখানে যারা দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর, তাদেরকে গিয়ে বুঝিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে, আমরা এসছি শেখ মুজিবকে গ্রেফতার করতে, তোমরা আমাদেরকে সহযোগিতা করো, এবং তারা রাজি হয়ে যায়। তখন তিনি তার বাহিনী দূরে দাঁড়ানো ছিল, তাদেরকে ডাকতে যান, এবং ইন দ্য মিন টাইম এই সেনাবাহিনী যারা ছিল দায়িত্বে ছিল 32 নম্বরে, তাদের কেউ হয়তো গিয়ে শেখ মুজিবের পরিবারকে ডেকে হয়তো ঘটনা বলে দিয়েছে যে আক্রমণ হচ্ছে, এবং তখন শেখ কামাল এবং তার স্ত্রী অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন এবং দোতলা থেকে গুলি করেন এবং তাতে একজন সেনা নিহত হন। এরপরও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গোলাগুলি হয়। এবং তাদের ভাষায়
যে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেটা বলছে যে তাদেরকে গুলি করে মারা হয়েছে, রাসেলকে মারা হয়েছে, কিন্তু রাশেদ চৌধুরী বলছেন না, তাদেরকে গুলি করে মারা হয় না, কারণ তারা সবাই এক রুমে ছিলেন এবং ওই রুমে দুটো গ্রেনেড নিক্ষেপ করা হয় জানালা দিয়ে এবং গ্রেনেড বিস্ফোরণে সবার মৃত্যু হয়। একমাত্র শেখ মুজিবুর রহমান নিজে বেরিয়ে এসেছিলেন এবং বেরিয়ে যখন আসেন তখন গোলাগুলিতে পড়ে তিনি মারা যান। এটা হচ্ছে তার বক্তব্য। এবং তারা বলছেন যে শেখ মুজিব হত্যাকাণ্ড, তার পরিবার হত্যাকাণ্ড নিয়ে যে গল্প চালু আছে এগুলো আওয়ামী লীগের বানানো, সত্য ঘটনা সেটা নয়। এখন আমরা শেখ মুজিব হত্যাকাণ্ড নিয়ে যে বিভিন্ন আগে যেটা শুনেছি এখন আবার অন্য কথা শুনছি। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা যাচাই বাছাই করা এটা খুবই ডিফিকাল্ট। তবে কর্নেল ফারুক, রশিদ, ডালিমরা কারো কারো কাছে হিরো, কারো কারো কাছে ঘাতক। কিন্তু সত্য নিয়ে কোনটা সত্য এটা নিয়ে এখনো মানুষের মধ্যে কৌতূহল আছে। মানুষ জানতে চায় আসল সত্য কি। কারণ শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি স্বাধীনতার নেতৃত্ব দিলেন, তাকে এইভাবে হত্যা করা হলো এবং যিনি ছিলেন একজন মহানায়ক, এটা রহস্য মানুষ জানতে চায়, সত্য উদ্ঘাটন করতে চায়। আশা করি সত্য একদিন উদ্ঘাটন হবে এবং মানুষ জানতে পারবে আসল সত্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।